তাহলে আমাদের টপিক হচ্ছে প্রাণীদেহে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াম বা আবরণী টিস্যুকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। তো কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আচ্ছা, এখানে বিষয়টা আসলে কি বলছে এটা একটু বোঝা উচিত। প্রাণীদেহে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে, আসলে এখানে হবে হচ্ছে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর স্তরের বা স্তর সংখ্যার ভিত্তিতে, আমরা বলতে পারি স্তর সংখ্যার ভিত্তিতে। ঠিক করে রাখো, এখানে হবে হচ্ছে কোষগুলোর স্তর সংখ্যার ভিত্তিতে। কেন বলছি আমি ক্লিয়ারলি বোঝাই দিই। ধরো, তো আমরা বিভিন্ন রকম এপিথেলিয়াল টিস্যু দেখছি এর আগে, আমাদের বইয়ে কিছু ছবি ছিল। এই যে এপিথেলিয়াল টিস্যু, এগুলা স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার আমরা পড়ছি। আমাদের বইয়ে একটা ছবি আছে নিচের দিকে। তো এই ছবিটা আসলে ওখান থেকে তুমি এর যে ভিত্তি পর্দা এটা খুঁজে পাবা না। আমি একটু বোঝাই দিব, তাহলে ক্লিয়ার হবে। খেয়াল করো, মনে করো এটা একটা ভিত্তি পর্দা যার উপরে কোষগুলো অবস্থান করে। তো কোষ কেমন হতে পারে? এটা একটা কোষ, এটা একটা কোষ, পাশে আরেকটা কোষ। এভাবে দেখো তো এই কোষগুলো কোথায় অবস্থান করতেছে? এই পর্দার উপরে অবস্থান করতেছে না? কোষগুলো যে পর্দার উপর অবস্থান করে সেই পর্দাকে আমরা বলি হচ্ছে ভিত্তি পর্দা। ইংলিশে কি নাম হবে এর? বেসমেন্ট মেমব্রেন। ওকে, তাহলে দেখো কোষগুলো সবসময় কোথায় অবস্থান করে? একটা ভিত্তি পর্দার উপরে, তার মানে বেসমেন্ট মেমব্রেনের উপরে এরা অবস্থান করে। ওকে, আচ্ছা, এখন আমি দুইটা ছবি যদি আঁকাই সেটা কেমন হতে পারে? তোমরা তাহলে এটা দেখবা ভালো করে। এটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন, তার উপরে একটা স্তরে কোষগুলো আছে। এখন আমরা কোষগুলোকে আরেকটা স্তরে সাজাই দিলাম। দেখো তো, যদি এখানে একটু তুমি খেয়াল করো তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবা যে কোষগুলো এখানে কয়টা স্তর আছে? তোমরাই বলো, কয়টা স্তর? একটা। আর এখানে কয়টা স্তর? অনেকগুলো স্তর। মানে যদি তুমি গোনো এখন 5-6টা হবে, তাই না? তাহলে এখানে ভিত্তি পর্দার উপরে কোষের স্তর কয়টা? এখানে একটি স্তর। কয়টি স্তর? একটি স্তর। আচ্ছা, আর এখানে কয়টা স্তর? 6টা স্তর। তো এখন এটা তো একটি না, এটাকে আমরা কি বলতে পারি? একাধিক স্তর। কি বলতে পারি? একাধিক স্তর। তাহলে খেয়াল করো, এই বেসমেন্ট মেমব্রেনের উপরে এখানে কয়টা স্তর? একটা স্তর। আর এখানে কয়টা স্তর কোষের? একটার উপরে একটা বসলে তাকে স্তর বলা হয়। তাহলে এখানে কয়টা স্তর? একাধিক স্তর। ওকে, আচ্ছা, এখন সেই অনুযায়ী এদের কিছু নাম হয়। তো এরকম কি কি আছে আমরা একটু নামগুলো পড়ে আসি। দেখো, প্রথমে আমাদের বইয়ে বলা আছে যে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে কিসের উপর ভিত্তি করে? ভিত্তি, আমি সবসময় বলছি কোনো কিছু শ্রেণী বিভাগ করা হবে কোনো কিছুর ভিত্তিতে বা বেসিসে। এখন এখানে ভিত্তি কি? ভিত্তি হচ্ছে সজ্জিত কোষগুলোর স্তর সংখ্যা। এখানে ভিত্তি কি? সজ্জিত কোষগুলোর স্তর সংখ্যা। এটা কেন বলছি এটা বুঝতে পারবা। দেখো, 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটার নাম কি? সাধারণ আবরণী টিস্যু। তারপরেরটার নাম একটু উচ্চারণ করো সবাই, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, আর এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ওকে, তাহলে নাম 3টা কি সবাই আরেকবার বলো কি কি? সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন এরকম নাম কেন হয়েছে? আমরা এখানে যে ছবিটা দেখলাম সবাই এবার একটু খেয়াল করো, এবার আমার কোশ্চেনের অ্যান্সার দিবা। এখানে যে ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন, ভিত্তি পর্দার উপরে কোষগুলো কয়টা স্তরে সাজানো? একটা। এখানে কয়টা স্তরে সাজানো? একাধিক স্তর। ওকে, ক্লিয়ার? এখন আসো আমরা একটু ভেতরে লাইনগুলো পড়লে ক্লিয়ার হবো। যে ভিত্তি পর্দার উপর কোষসমূহ, খেয়াল করি, ভিত্তি পর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত। দেখো, সাধারণেরটাই কি নাম দেওয়া হয়েছে? ভিত্তি পর্দার উপর কোষসমূহ কয় স্তরে সজ্জিত? এক স্তরে সজ্জিত। এখন তোমরা আমাকে বলো তো, এখানে সাধারণ কোনটা? এটা নাকি এটা? এক স্তরে সাজানো কোনটা? এটা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এটার নাম কি হবে? যেখানে একটি স্তর ছিল, এই কালারটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না।
তাহলে এটা কি হবে? এটা সাধারণ আবরণী টিস্যু। তাহলে সাধারণ আবরণী টিস্যু কয়টা স্তরে থাকে? একটা স্তরে সাধারণ থাকে। ক্লিয়ার? এবার নেক্সট চলে আসি। নেক্সট উদাহরণ কি আছে দেখো, বলছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, বোম্যান্স ক্যাপসুল, তারপর বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর মানে অন্ত্রের যে প্রাচীর। গতদিন অর্থাৎ আমরা এর আগের টপিকে যা পড়ছি, এর আগের টপিকে কি পড়ছিলাম? যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় অবস্থান করছিল? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। আমরা বোম্যান্স ক্যাপসুল দেখছিলাম। তারপরে স্কোয়ামাস, এরপরে কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যু কোথায় অবস্থান করে? বৃক্কের সংগ্রাহক নালীতে, সেটা আমরা দেখছিলাম। তারপরে হচ্ছে কলামনার আবরণী টিস্যু কোথায় অবস্থান করে? অন্ত্রের অন্তঃপ্রাচীরে, এটাও আমরা দেখছিলাম। তাহলে দেখো তো এই সবগুলা মানে উপরের দিকে যা ছিল সেগুলো সব আসলে কিসের উদাহরণ? সাধারণ আবরণী। সো আমরা এভাবে মনে রাখবো, আগের টপিকে যা পড়ছি সবগুলো হচ্ছে এটার উদাহরণ। ওকে, তাহলে কোথায়? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা আর অন্ত্রের প্রাচীর। তোমাদের মনে পড়ে যে বোম্যান্স ক্যাপসুল কেমন ছিল? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল যে আমরা যদি এইভাবে দেখি, এরকম একটা পেয়ালার মতো অংশ কি ছিল? বোম্যান্স ক্যাপসুল। তারপরে এখান থেকে নালী তৈরি হয়েছিল না? এই যে এটার নাম কি ছিল? বোম্যান্স ক্যাপসুল, তাই না? আর এখানে এটা হচ্ছে, এটার নাম অবশ্য গ্লোমেরুলাস। আমরা দেখছিলাম যে এই জায়গাটাতে কে থাকে? স্কোয়ামাস আবরণী টিস্যু। আর এই যে পুরো অংশটা, এটার নাম কি? বোম্যান্স ক্যাপসুল। বিজ্ঞানী বোম্যান আবিষ্কার করেছিল, তাই এর নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তারপরে এইটার নাম কি ছিল? সংগ্রাহক নালিকা। হ্যাঁ, তো এটা আমরা দেখছিলাম, তাই আমি যেহেতু আঁকানো আগের পেজে নাই তাই এটা একটু দেখাই দিলাম, সংগ্রাহক নালী। ওকে, তো এটা ছিল আমাদের বৃক্কের, এটা পুরোটার নাম কি? নেফ্রন না? এটার নাম কি? নেফ্রন। সো নেফ্রনের একটা অংশ ছিল, আমরা পড়ছি। ওকে, চলো তাহলে আমরা একটু সরাই রাখি। এবার ঠিক আছে। এখান থেকে এটা থেকে গেছে। ওকে, দেখো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা একটু আগে পড়লাম একটা স্তর থাকলে সাধারণ আবরণী, একাধিক স্তর থাকলে কি হতে পারে? দেখো নামটা পড়ে আসি। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কি লেখা আছে? ভিত্তিপর্দার উপর কোষগুলো কি একাধিক, এটা একাধিক হবে, একাধিক স্তরে সজ্জিত। তাহলে ভিত্তিপর্দার উপর কোষগুলো ওটা হচ্ছে এক স্তরে, তাহলে এক স্তরে হলে কি হবে? সাধারণ। আর একাধিক স্তরে হলে কি হবে? স্ট্র্যাটিফাইড। তাহলে একাধিক স্তরে সজ্জিত হলে কি হবে? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ওকে, তাহলে বলো তো এটার নাম আমরা তাহলে কি দিব? এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ওকে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ক্লিয়ার? তাহলে এই দুটো কি সবাই বুঝতে পারছো? একটা স্তর হলে ভিত্তিপর্দার উপর একটা স্তর কি হবে? সাধারণ। ভিত্তিপর্দার উপর একাধিক স্তর কি হবে? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু একাধিক স্তর, সেটা 5 থেকে 10টা স্তর হইলেও একাধিক হবে, 3টা স্তর হইলেও কি একাধিক না? এখন এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা একটু আমরা পড়বো। দেখো কি লেখা আছে বইয়ে। দেখো এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এরা কি করে? এরা হচ্ছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে, মানে মিনিটের মধ্যে অল্প সময়ের মধ্যে এর স্তর কম বেশি করে ফেলতে পারে। কখনো দেখা যায় 3-4টি স্তর, আবার পরক্ষণে দেখা যায় 7-8টা স্তর। তার মানে কি স্তরের সংখ্যা কম বেশি করতে পারে। তো এই বৈশিষ্ট্য ওদের আসে, এই বৈশিষ্ট্য থাকার কারণে এদেরকে বলা হয় ট্রানজিশনাল আবরণী। এখন তোমার প্রশ্ন হচ্ছে ট্রানজিশন মানে কি? সবাই লিখে রাখো। ট্রানজিশন, ট্রানজিশন মানে কি? পরিবর্তন। ট্রানজিশন মানে কি? পরিবর্তন, কারণ সে তার স্তরের সংখ্যা কি করে? পরিবর্তন করে, তাই ওর নাম কি? ট্রানজিশনাল আবরণী। স্তরের সংখ্যা পরিবর্তন করলে কি নাম হবে? ট্রানজিশনাল আবরণী। ঠিক আছে? ওকে, এখন আমি বুঝাই দিব যে কিভাবে এরা আসলে স্তর পরিবর্তন করে। এটা খুবই মজার, বুঝছো?
তোমার পুরো নাম কি? তুমি শেখ পরিবারের সন্তান? হ্যাঁ, শেখ হাসিনা তোমার কি হয়? শেখ হাসিনা তোমার কি হয়? শেখ মুজিবুর রহমান? এভাবে নিজের পরিচয় তুমি লোকাই ফেলতেছ। কেউ না, শেখ তাসিন। তো শেখ তাসিন হচ্ছে, ও ট্যুরে যাবে, হ্যাঁ, মনে করো ঢাকায় যাবে, সেখান থেকে কোথায় জানি ট্যুরে যাবে। তো অনেক আয়োজন করে রাতে ঘুমাইছে, ব্যাগ ট্যাগ সব রেডি। সকাল 7:35 হচ্ছে বাস। তো ও ঘুম থেকে উঠছে সকাল 7:30। হ্যাঁ, তখন কি করবে? উঠেই ওর ব্যাগ ট্যাগ নিয়ে যা অবস্থায় ছিল সেই অবস্থায় দৌড় দিছে। ঠিক আছে, তো বাসের কাছে গিয়ে বাসে উঠে বসছে। বাস তখন মনে করো 35, একটু 3-4 মিনিট লেট করছে, বাস তখন ছাড়ছে। ও তখন হাফ ছেড়ে বাসছে যে না, বাসে অবশেষে বসতে পারছে, ট্যুর মিস হচ্ছে না। ওকে, যাওয়া শুরু করছে বাস। কিছুক্ষণ পর ওর চাপছে, কারণ ও তো ঘুম থেকে উঠেই দৌড় দিছে। না, এটা আসলে শিশু চাপছে। ঠিক আছে, এই আগের দিন তোমাদের কিডনি পড়াইছিলাম না, এই যে নেফ্রন, এই যে নেফ্রন, নেফ্রন কিসের অংশ ছিল? নেফ্রন কার একক? বৃক্কের কাজের একক, মানে কিডনি বা বৃক্কের কাজের এককে নেফ্রন। তোমাদের মনে আছে বৃক্ক কি তৈরি করে? বুঝলাম না, বৃক্ক কি তৈরি করে? মূত্র তৈরি করে। বৃক্ক কি তৈরি করে? মূত্র তৈরি করে। বুঝলাম না, তো বৃক্ক যে মূত্র তৈরি করে, ওর বৃক্ক তো ঠিকঠাক আছে, বৃক্ক সুস্থ আছে, মূত্র তৈরি করতেছে। বৃক্ক কিন্তু প্রতি মিনিটে 1 মিলিলিটার করে মূত্র তৈরি করে। বুঝছো? 1 মিলিলিটার, 1 ml, 1 ml। ঠিক আছে, তো 1 ml মূত্র তৈরি করে। আচ্ছা, এই মূত্রগুলো আসলে কোথায় যায়? এই মূত্রগুলো যায় হচ্ছে, আমি যদি তোমাদের একটু ইউরিনারি ব্লাডারটা দেখাই, এখানে ইউরিনারি ব্লাডার আসলে এখান থেকে একটু দেখতে হবে। দেখো, তো মূত্রের তৈরি হওয়ার পরে মূত্রগুলা হচ্ছে এখান থেকে, দেখো কিডনি থেকে, এখান থেকে নেমে, ইউরেটার থেকে নেমে এখানে একটা থলি আছে, থলির নাম হচ্ছে মূত্রথলি। কি নাম? মূত্রথলির ইংলিশ কি? ইউরিনারি ব্লাডার। তো এই ইউরিনারি ব্লাডারে হচ্ছে মূত্রগুলো এসে জমা হয়। এখন কি ঘটতেছে? ওর তো সকালবেলা উঠে মূত্রথলি শুরু থেকে মোটামুটি ভরা ছিল, কিন্তু মূত্র ত্যাগ না করেও চলে আসছে। এখন কি কাহিনী হবে? দেখো, যে কাহিনীটা হয় সেটা আমরা পড়বো সুন্দর করে। তো আমি একটু বলে রাখি, এই যে মূত্রথলির যে চারপাশ, এই মূত্রথলির চারপাশে টিস্যু স্তর থাকে, মানে কোষের স্তর থাকে। হ্যাঁ, এটা হলো আমরা মূত্রথলি। এখানে একটু কোনার দিকে ছবিটা আছে, এটা কি? মূত্রথলি। তো দেখো, এই মূত্রথলিতে মূত্র আছে। এরা মূত্রটা হলুদ কালার দিয়ে কেন দিছে জানি না, এটা দেখার জন্য, সৌন্দর্যের জন্য দিছে। তো মূত্র প্রথমে এরকম ছিল, হালকা একটু ফাঁকা ছিল। এখন কি হয়েছে? ও বাসের মধ্যে মনে করো যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, মূত্র আস্তে 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 বাড়তে 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 মূত্র ভরে যাবে। এখন এই যে প্রাচীর, সবাই তাকাও, মূত্রথলির যে প্রাচীর, এই প্রাচীরের কোষে যদি আমরা জুম করি, দেখো এখানে বেশ কয়েকটা স্তর দেখতে পাচ্ছ। এগুলো কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু না? অনেকগুলো স্তর আছে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কি করছে? এই মূত্র আস্তে আস্তে যখন বাড়বে, তখন দেখো কি ঘটে, খেয়াল করো। এখানে দেখো কি ঘটে, মূত্র পুরোপুরি ফুল হয়ে গেছে না? এখন করতেছে কি, বৃক্ক তো উপর থেকে মূত্র দিয়ে দিচ্ছে। এখন বৃক্ককে বলতেছে যে বৃক্ক, তুমি আর মূত্র তৈরি করো না। হ্যাঁ, আমি তো অলরেডি ফুল। ও তখন কি বলছে? বৃক্ক আর মূত্র তৈরি করো না। এখন বৃক্ক কি শুনবে? বৃক্ক কি শুনবে বলো? ওর কথা কি বৃক্ক শুনবে? বৃক্ক নর্মালি ওদের কথা শোনে না। কেন শোনে না? কারণ বৃক্কের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। ও যদি ওর কাজটা না করতে পারে, ও নষ্ট হয়ে যাবে, মানে ও নিজের ভারসাম্য হারাই ফেলবে, ঠিকঠাক ও নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আর বৃক্ক সবসময় বসে থাকে কিভাবে মূত্র তৈরি করা যায়। কিন্তু ইউরিনারি ব্লাডার কি বলতেছে? মূত্র তৈরি করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তাসিনের ইউরিনারি ব্লাডার, তাসিনের মূত্রথলি বলতেছে যে আর একটু পরে গোপালগঞ্জ, দাঁড়াও, আর মূত্র তৈরি কইরো না, বাস গোপালগঞ্জে থামবে। তো কিন্তু ওরা তো কোনো কথা শুনবে না, ওরা মূত্র তৈরি করবেই।
এখন কি করা যায়? তখন বলছে না তোমাদের নিয়ে হবে না, কি করা যায় দেখো। এখন ও তখন চিন্তা করছে যা করার আমাকেই করতে হবে। ও তখন চিন্তা করলো, অর্থাৎ এই ইউরিনারি ব্লাডার, ও তখন চিন্তা করলো কি করা যায়। দেখো তো ওর এই যে পুরুত্ব, থিকনেসটা বেশ মোটা না? ও তখন চিন্তা করলো কি তাহলে একটা কাজ করি, এখানে যে অনেকগুলো কোষের স্তর আছে এই স্তর একটু কমাই দিই। যেহেতু স্ট্র্যাটিফাইড, ও অল্প সময়ের মধ্যে, মিনিটের মধ্যে কি করতে পারবে, স্তর কমাই দিতে পারবে। খেয়াল করো, এই যে স্তর কমাই দিয়ে কি করছে, চিকন বানাই ফেলছে না? তাহলে এখান থেকে এখানে ধারণ ক্ষমতা বেশি হয়ে গেছে না? বুঝতে পারছো? যেহেতু বৃক্ক থামে নাই, তাহলে কি করছে, ও ওর যে প্রাচীর, প্রাচীরের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর স্তরের সংখ্যা কমাই দিছে। স্তরের সংখ্যা কমাই দিয়ে এর প্রাচীরটা পাতলা করে দিছে, কমাই দিছে। তখন ভেতরে জায়গাটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তখন ও একটু শান্তি পাইছে যে আরো কিছুক্ষণ পরে গোপালগঞ্জ আসবে, তারপরে বাকি কাজ সারা হবে। ওকে, তাহলে খেয়াল করো, এই যে মূত্রথলির যে প্রাচীর, তাহলে মূত্রথলির যে ভেতরের প্রাচীর, ভেতরের স্তর, ওখানে কোন আবরণী টিস্যু থাকে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। বুঝতে পারছো? এভাবে মানব দেহে যে ত্বক আছে, সেল, এই ত্বক গুলাতেও স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে। ত্বকের অনেকগুলো স্তর থাকে, অনেক স্তর অনেক সময় কমে যায়, বেড়ে যায়। তোমার যদি কোথাও ঘষা লাগে, নষ্ট হয়ে যায়, স্তর আবার তৈরি হয়ে যায় না? তো এরকম থাকে। ওকে, তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারছি? ওকে, তাসিন তুমি কি বুঝছো? তুমি কি লজ্জা পাইছো? হ্যাঁ, আমি তো জানতাম তোমার লজ্জা নাই, কিভাবে বাবা। দেখো খেয়াল করো এখানে, তাহলে আমরা একটু মনে রাখবো যে উদাহরণ কি, উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। আর একটা মনে রাখতে পারি হচ্ছে আমরা মূত্রথলির প্রাচীর। লিখে রাখো এটা, যখন পরীক্ষাতে তুমি লিখবা, ব্যাখ্যা লিখবা, তখন তুমি এটা উদাহরণ দিয়ে দিবা, মূত্রথলির প্রাচীর। ওকে, তাহলে খেয়াল করো এই কথাটা যদি পরীক্ষাতে আসে যে ট্রানজিশনাল আবরণী টিস্যু কেন বলা হয়, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে কেন ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়? কারণ এরা হচ্ছে স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে, কখনো কখনো যেমন বেশি থেকে কমে যেতে পারে বা কম থেকে বাড়তে পারে। যেমন আমাদের এই মূত্রথলির মধ্যে কি হয়েছে, বেশি ছিল কমে গেছে, যাতে স্পেসটা বড় হতে পারে। তাহলে ওটাও ওয়ান কাইন্ড অফ কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ওকে, ডান, বুঝছি সবাই আমরা? ওকে, গুড। এরপরে আসো নেক্সট, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো সবকিছু শব্দের আগে আমাদেরকে সিউডো শব্দটা বুঝতে হবে। সিউডো, সবাই এই সিউডো শব্দটা গোল করো। সিউডো, সিউডো এটার ইংলিশ বানান হচ্ছে PSEUDO, পি দিয়ে শুরু কিন্তু, সিউডো, PSEUDO, সিউডো। তো সিউডো মানে হচ্ছে, সিউডো মানে হচ্ছে ফলস। ফলস মানে মিথ্যা বা ভ্রান্ত, ঠিক আছে? মিথ্যা, ভ্রান্ত, মেকি, মানে সহজ কথা হচ্ছে ভ্রান্ত, তোমাকে ভ্রান্ত করবে, তোমাকে একটা জিনিস দেখাবে, দিবে একটা জিনিস, ঠিক আছে? সিউডো মানে ফলস বা মিথ্যা বা ভ্রান্ত। ওকে, এখন চলে আসো যে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আসলে কেমন। তো তোমাদেরকে আগে বলি, বলো স্ট্র্যাটিফাইডটা কেমন ছিল? স্ট্র্যাটিফাইড একাধিক স্তর, তাই না? আর সিউডো শব্দের অর্থ কি বলছি, মিথ্যা। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি, মিথ্যা একাধিক স্তর। মানে ও আসলে একাধিক স্তর কিনা সেটা আগে দেখবো। যদি একাধিক স্তর থাকে তাকে আগে দেখি কয়টা স্তর থাকে, তারপরে নামের অর্থ আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে সবাই চলো বুঝে ফেলি। প্রথমে এটাই আমরা, আচ্ছা একটা কাজ করো, দেখো এটা আমি আলাদা করে লিখি, সবাই খেয়াল করো। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? এবার দেখো এখানে একটা স্তর, পাশে আরেকটা কোষ। এখানে আমি একটা কাজ করি আমাদের বোঝার সুবিধার্থে, এটা মনে করো একটা কোষ, এটা হচ্ছে কোষ। দেখো তুমি যদি এটাকে দূর থেকে দেখো, তাহলে তোমার কাছে, যদি আমি এই লেভেলের কথা বলি, যে এই দেখো এই যে দুইটা, এটা দুইটা স্তরের কে লেভেল না, তোমার কাছে কি মনে হতে পারে দূর থেকে দেখলে? এটা আসলে, এটা তো অনেকগুলো স্তর, দূর থেকে দেখলে এইটাকে তোমার কয়টা স্তর মনে হবে? দুইটা স্তর মনে হবে না? তাহলে দূর থেকে দেখলে এটাকে আমাদের কয়টা স্তর মনে হবে? দুইটা স্তর। কিন্তু এখানে দেখো তো, এই কোষগুলোর উচ্চতা কি সবগুলো একই রকম? কিন্তু প্রত্যেক জায়গায় কয়টা করে কোষ দিছে, এখানেও একটা কোষ, এখানেও কয়টা কোষ?
মানে স্তর একটাই, এখানেও একটা এখানেও একটা, কিন্তু এর থেকে এটা লম্বা না, তাহলে এদের উচ্চতা কি একই? উচ্চতা একই না, কিন্তু সংখ্যা কি একই না? প্রত্যেকের সংখ্যা কয়টা? একটা। তাহলে কয়টা স্তর? আসলে এটা একটা স্তর। তো সংখ্যা কয়টা? একটা। খেয়াল করো এখানে হচ্ছে, আমরা এটা একটু খেয়াল করো যে এখানে উচ্চতা কি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট না? আমরা যদি একটু খেয়াল করি, বিভিন্ন উচ্চতা বিশিষ্ট এই যে কোষগুলা, এই কোষগুলা বিভিন্ন উচ্চতা বিশিষ্ট, সবগুলা উচ্চতা কি সেম? তার কারণে আমাদের দেখে কি মনে হতে পারে? একাধিক স্তর। দেখে কি মনে হতে পারে? একাধিক স্তর, কিন্তু আসলেও কয়টা স্তর? তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখে কি মনে হবে? একাধিক। খেয়াল করো, তাহলে দেখে মনে হবে হচ্ছে একাধিক। একাধিককে আমরা কি বলেছি? স্ট্র্যাটিফাইড। তাহলে দেখে তোমার কি মনে হবে? দেখে কি মনে হবে? স্ট্র্যাটিফাইড। তাহলে এদেরকে দেখে মনে হবে স্ট্র্যাটিফাইড, কিন্তু এরা প্রকৃতপক্ষে কি? আসলে বা প্রকৃতপক্ষে কেমন হবে? কয়টা স্তর? একটা স্তর। প্রকৃতপক্ষে কয়টা স্তর? দেখে মনে হবে একাধিক স্তর, কিন্তু আসলে কয়টা স্তর? একটা স্তর। এখন দেখো, দেখে মনে হয়, তো দেখে তোমাকে কি করতেছে? দেখে তোমাকে ভ্রান্ত করে দিচ্ছে না? দেখে তোমাকে ভ্রান্ত করছে। খেয়াল করো, দেখে কি করছে? ভ্রান্ত। এই ভ্রান্তকে আমরা কি বলি? সিউডো। ভ্রান্ত কি? সিউডো। তাহলে মিথ্যা স্ট্র্যাটিফাইড মানে মিথ্যা একাধিক স্তর। আমরা কি বলতে পারি এটাকে? এটা একটা স্তর, কিন্তু যদি মিথ্যা বলতে কি বলবো? মিথ্যা একাধিক স্তর। এখন মিথ্যা, মিথ্যা মানে কি? সিউডো। তাহলে সিউডো আর একাধিক স্তর মানে কি? স্ট্র্যাটিফাইড। তাহলে বলো আলটিমেটলি এর নাম কি হবে? সিউডো স্ট্র্যাটিফাইড, মানে মিথ্যা একাধিক স্তর। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখে মনে হবে একাধিক স্তর, কিন্তু আসলে একটা স্তর। তাই এর নাম কি হয়েছে? সিউডো স্ট্র্যাটিফাইড বা মিথ্যা একাধিক স্তর। বোঝা গেছে? তো বাংলা তো আমরা লিখবো না, আমরা কিছু লিখবো, ইংলিশে কি লিখবো? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ওকে, পারবো সবাই? ঠিক আছে। এখন দেখো লাইনটা খেয়াল করো, এই টিস্যুর কোষগুলো, এই টিস্যুর কোষগুলো উপর কয় স্তরে বিন্যস্ত? এক স্তরে বিন্যস্ত থাকে। তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুকে দেখে কি মনে হয়? স্তরীভূত, মানে ওই একাধিক স্তর। দেখতে স্তরীভূত বা একাধিক স্তর মনে হয়। উদাহরণ কি? ট্রাকিয়া। ট্রাকিয়ার বাংলা কি তোমরা জানো? শ্বাসনালী। ট্রাকিয়ার বাংলা কি? শ্বাসনালী। আমি তোমাদের এই ট্রাকিয়ার বাংলা শ্বাসনালীটা বোঝালাম। শ্বাসনালী কি আমরা দেখবো, এখনই দেখবো। এই কাজের অংশ আছে, সেগুলো একবার পড়ে দেন আমরা শ্বাসনালীটা একবারে সব দেখে নেব। তাহলে সবাই একটু খেয়াল করো, শ্বাসনালী কোথায় থাকে? আমাদের শ্বাস নি না, এখানে থাকে, ফুসফুসের এখানে শ্বাসনালী থাকে। শ্বাসনালী আমি তোমাদের দেখাই। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফুসফুস। এটা কি? ফুসফুস। তো ফুসফুসের সামনে এই জায়গাটাতে কি থাকে? শ্বাসনালী। এই নালীটার নাম কি? শ্বাসনালী। এই দুটো হচ্ছে ফুসফুস। ওকে, আচ্ছা। তো এখানে আমরা আসবো, এখানে কি থাকে সেটাও দেখবো। চলো আগে এখানে শেষ করি। তাহলে সবাই একটু খেয়াল করো যে ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে সজ্জিত, তার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। যদি কোষসমূহ একটা স্তরে সজ্জিত হয় তখন তার নাম কি? সাধারণ। উদাহরণ কি? আগে যা পড়ছি সব, বৃক্কের ব্রোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহী নালিকা, অন্ত্রের প্রাচীর, তাই না? এবার দেখো, যদি একাধিক স্তরে সজ্জিত থাকে তখন তার নাম কি? স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড গুলা কেমন হয়? স্ট্র্যাটিফাইড গুলা একাধিক স্তর, এবং এটা চাইলে কি করতে পারে? মিনিটের মধ্যে এদের স্তরের সংখ্যা পরিবর্তন করতে পারে। যেমন প্রথমে বেশি ছিল, তো 7টা 8টা, পরে কমে 3 4টা হয়ে যেতে পারে। তো এই যে পরিবর্তন হয়, তাই এদেরকে আমরা কি বলি? ট্রানজিশনাল আবরণী টিস্যু। উদাহরণ কি? যে আমাদের ত্বক, বইয়ের যেটা কি মেরুদণ্ডী প্রাণীদের ত্বক, আর তোমরা যখন এক্সট্রা লিখবা তখন কি লিখবো? মূত্রথলির আবরণ। ঠিক আছে? ক্লিয়ার? এটি কখনো আর ভুল হবে? সবাই কি বুঝতে পারছো বেসিকটা কি? এভাবে শিখতে হয়, আর তা না হলে আন্দাজে গুন্দাজে মুখস্থ করলে সব পারা যায়, কোনো সমস্যা নেই, সবাই পারবা। আমার কাছে যারা পড়ে না তারাও পারবে, সবাই এগুলো পারবে। যে মুখস্থ করতে পারবে সে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এভাবে বুঝে কেউ পড়তে পারবে না। সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো মানে কি ছিল? ফলস, মিথ্যা। তাহলে ওগুলো আসলে একটা স্তর, কিন্তু দেখে মনে হতো কি? একাধিক স্তর, মানে দেখে মনে হতো স্ট্র্যাটিফাইড। তাহলে কেমন স্ট্র্যাটিফাইড? ওরা সিউডো স্ট্র্যাটিফাইড। ওকে, উদাহরণ কোথায়? ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া। ওকে, ঠিক আছে। এখন চলো আমরা এবার পড়বো হচ্ছে আবরণী টিস্যুর কোষগুলোর, আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্নভাবে ভাগ করা যায় কাজের ভিত্তিতে।
কিসের উপর ভিত্তি করে? কাজ। কিন্তু এখানে সংখ্যা নাই যে কয় ভাগে ভাগ করা যায়, এটা নাই, জাস্ট বলা আছে কাজের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। এখন দেখো চিত্র নরমালি তোমার লাগে না, তবে এইগুলো একটু দেখতে পারো, বইয়ের চিত্র যদি উদ্দীপকে দেয়। দেখো অনেকগুলো স্তর আছে না, সো স্টাডি ডিভাইড। এখানে একটা স্তর, দেখো লাল লাল কোষগুলা কি একটা না, এই পাশে হলুদ হলুদ কোষগুলাও কি এই সাইড থেকে একটা, তো এই জন্য এটা বোঝাইছে এরকম। হ্যাঁ, এখন চলে আসো কাজের জন্য যে শব্দগুলো গোল করতে বলবো সেগুলা গোল করবা। প্রথমত দেখো সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, সিলিয়া যুক্ত, এটা মনে রাখবো কি কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে। তাহলে এইটুকু মাথায় রাখবো যে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? শ্বাসনালী। সিলিয়া যুক্ত আবরণী টিস্যু শ্বাসনালী। এবার দেখো ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, আমি এখানে আসতেছি, সবগুলো ছবি দেখাবো, ভিডিও দেখাবো। ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় থাকবে? হাইডার এন্ডোডার্মে। হাইড্রা কি আমরা চিনি না, এন্ডোডার্ম তো পরের কথা, সবই বুঝাই দিব। হাইডার এন্ডোডার্মে। আচ্ছা, ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু কোথায়? হাইডার এন্ডোডার্মে, সাথে মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে। দেখো তো এই দুইটা কি কমনলি কোথায়? হাইডার এন্ডোডার্মে। তাহলে হাইডার সম্পর্কে আমাদের জানতে হবে, দেখতে হবে। তারপরে আসে হচ্ছে জননাঙ্গের আবরণী টিস্যু। জননাঙ্গের আবরণী টিস্যু এটা হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। আচ্ছা, শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা এক কথায় কি বলি? এই দুইটা কি? এই দুইটা হচ্ছে জনন কোষ। এরা কি? জনন কোষ। তাহলে জনন কোষ তৈরি হয় কোন জায়গা থেকে? জননাঙ্গের আবরণী টিস্যু থেকে। জনন কোষ তৈরি হয় কোন জায়গা থেকে? জননাঙ্গের আবরণী টিস্যু থেকে। বুঝতে পারছো? ক্লিয়ার? মনে করো জননাঙ্গর কোষগুলা হচ্ছে, আমরা যদি এভাবে আঁকাই, ধরো এটা হচ্ছে, এটা অনেকগুলা কোষ, এই কোষগুলা হচ্ছে জননাঙ্গের আবরণী কোষ হিসেবে কাজ করতেছে। এখন এই আবরণী কোষ থেকে, এই আবরণী কোষ কিন্তু এই কোষের নাম কি? সেই আবরণী কোষ থেকে তৈরি হবে হচ্ছে, ধরো এখানে তৈরি হয়েছে কে? জনন কোষ। আর এই যে নীল কালারের যে কোষগুলো আঁকছি এগুলোর নাম কি ছিল? আবরণী কোষ। আর এই অঙ্গটার নাম কি? এটা কোন অঙ্গের আবরণী কোষ? জননাঙ্গ। তাহলে জননাঙ্গের আবরণী কোষ থেকে কি তৈরি হয়? জনন কোষ। এখন কিভাবে তৈরি হয়? এরা পরিবর্তন হয়। কি হয়? মানে বলতে পারো যে পরিবর্তন হয়ে তারপরে তৈরি হয়। তাহলে পরিবর্তন, বা সরি পরিবর্তন না বলে একটা ভালো শব্দ হচ্ছে রূপান্তর। কি হয়? এরা রূপান্তর হয়। দেখো তাহলে কারা রূপান্তর হয়? জননাঙ্গের আবরণী কোষগুলো রূপান্তর হয়। রূপান্তর হয়ে কি তৈরি করে? জনন কোষ তৈরি করে। বুঝতে পারছো? তাহলে এই জনন কোষগুলো কি বিশেষভাবে রূপান্তরিত কোষ, কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে যে এই জনন অঙ্গের আবরণী কোষগুলো হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু। এটা তোমরা মনে রাখো, পরীক্ষাতে যদি আসে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু কোনটা, অ্যান্সার কি হবে? জননাঙ্গের আবরণী টিস্যু। ওকে, এখন দেখো বলতো জনন কোষের কাজ কি? জনন কোষের কাজ কি? জনন কোষের কাজ হচ্ছে এই যে লেখা আছে, এরা কি করে? প্রজননে অংশগ্রহণ করে। সহজ কথা, কোথায় অংশগ্রহণ করে? প্রজননে অংশগ্রহণ করে। তাহলে এইটা দেখলাম, আর পরে আরেকটা আছে, আমি সবগুলো আরেকবার দেখাই দিব। গ্রন্থি টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু। আচ্ছা, গ্রন্থির কাজ কি? সবাই আমরা জানি গ্রন্থির কাজ কি? কোনো এক ধরনের রস নিঃসরণ করা, কোনো একটা রস ক্ষরণ করা, মানে সিক্রেশন করা। বোঝা গেছে? তাহলে কোনো না কোনো রস সিক্রেশন করা বা নিঃসরণ করা হচ্ছে গ্রন্থি টিস্যুর কাজ। ওকে, এখন খেয়াল করো, আমরা দুইটা জিনিস একটু ভালো করে দেখবো। এটা তো সবাই বুঝতে পারছো আশা করি, জননাঙ্গের আবরণী কোষ থেকে জনন কোষ তৈরি হয়, জননাঙ্গের আবরণী টিস্যুর কোষ থেকে জনন কোষ তৈরি হয়। ওকে, এখন একটা জিনিস দেখো যে ট্রাকিয়া কোথায় থাকে? ট্রাকিয়ার মধ্যে কি যুক্ত কোষ ছিল? সিলিয়া যুক্ত কোষ। যাও, সমস্যা নাই। কি যুক্ত কোষ ছিল? সিলিয়া যুক্ত কোষ। এখন আমরা একটু ট্রাকিয়া দেখবো, এর মধ্যে সিলিয়া যুক্ত কোষ থাকে সেটাও বুঝাই দিব। দেখো ভালো করে লক্ষ্য করবা এর ভেতরে কি থাকে। দেখো এখানে যদি আমরা আস্তে আস্তে জুম করে ফেলি, তাহলে দেখছো এই জিনিসগুলো দেখো কি, এগুলা না আসতেছে? এটা হচ্ছে ওই যে এটা মোটা মোটা এরকম সুতার মতো না, এক ধরনের পা পোষ, দেখছো এরকম এরকম সুতা থাকে, তো ধরো সেরকম। তো এই সুতাগুলাই হচ্ছে সিলিয়া, এই যে এরকম লম্বা লম্বা, এগুলোর নাম সিলিয়া। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে আমাদের শ্বাসনালীর ভেতরে। তাহলে এইগুলোর নাম কি? সিলিয়া। এরা কোথায় থাকে? শ্বাসনালীর ভেতরে। এখন এই যে শ্বাসনালীর ভেতরে সিলিয়াগুলো থাকে, এদের কাজ কি?
দেখো আমাদের শ্বাসনালীর ভেতরে আসলে কি থাকে, এই যে এখান থেকে টাচ করলে এই নিচের দিকে এখানে দেখতে হাত দিলে বুঝতে পারবে শ্বাসনালী, এই যে গর্ত মতো আছে না এখানে একটা, এর নিচে ওইখানে টাচ করলে শ্বাসনালীটা টাচ করা যায়, কিন্তু এখানে করলে কি হয়, এখানে হচ্ছে সামনে আরো কিছু অঙ্গ থাকে সেজন্য বোঝা যায় না। তো আমাদের এই যে শ্বাসনালীর মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, শ্লেষ্মা জাতীয় পদার্থ থাকে। এই মিউকাস বা শ্লেষ্মা জাতীয় পদার্থগুলো কি করে, যদি কারোর বেশি পরিমাণে ক্ষরিত হয়, কোনো ভাইরাস আক্রমণ করছে বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, বেশি বেশি ক্ষরিত হয়, তখন দেখো তো এই যে পাইপের মতো অংশটা, শ্বাসনালী নালীর মতো অংশ, ওর ভেতরে প্রচুর পরিমাণে ওই শ্লেষ্মাগুলো জমে যায়। এখন তুমি চিন্তা করো, যদি ওইখানে জমে যায়, ওটা দিয়ে কি যাওয়া আসা করার কথা, বাতাস, কিন্তু ওর মধ্যে সব কি জমে আছে, তরল, তাহলে কি বাতাস ঠিকঠাক যাওয়া আসা করতে পারবে? যে পরিমাণ বাতাস তুমি একবার প্রশ্বাস নিয়ে নিবা, সেইটুকু বাতাস নিতে গেলে অনেকবার প্রশ্বাস নেওয়া লাগবে না? তখন কি করতে হবে, তখন কি হবে, শ্বাসকষ্ট হবে। বুঝতে পারছো শ্বাসকষ্ট কিভাবে হবে, বোঝা গেছে? এটা একটা কারণ। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাকে বোঝাই দিব, সেটা হচ্ছে যে আমাদের ওই যে শ্লেষ্মাগুলো জমে, সর্দিগুলো জমে, যেটাকে আমরা সর্দি বলি, এই পুরা পাথ হয়েতে পুরা নালীর মধ্যে এগুলো জমে থাকে। এখন ওগুলা বাইরে বের হয়ে আসে না, তুমি যখন বের করতে চাও বের হয়ে আসে না, যে বের হয়ে আসে কিভাবে? আর একটা সহজ উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। ধরো তুমি খাবার খাইতে খাইতে, কোন একটা খাবার খাইতে খাইতে কথা বলতেছো, খাবারের কোনো একটা অংশ তোমার শ্বাসনালীর মধ্যে চলে গেছে। খাবার কি শ্বাসনালীর মধ্যে যাওয়ার কথা? গেছে। ইনস্ট্যান্ট কি করে জানো, ওরা তো বুঝতে পারে যে বাইরের একটা কিছু বাতাস ছাড়া অন্য কিছু আসছে। ওই সিলিয়াগুলো করে কি, অনেক জোরে এভাবে আলোড়ন তৈরি করে। বুঝতে পারছো, অনেক জোরে এভাবে আলোড়ন তৈরি করে। দেখো যে সামনের দিকে সরে যাচ্ছে না, দেখছো এই উপরের দিকে শ্লেষ্মাগুলো যেমন সামনের দিকে সরে যাচ্ছে, সেম ভাবে ওরকম আলোড়ন ওরা তৈরি করে। আলোড়ন তৈরি করলে কি হয়, এত জোরে ওরা আলোড়ন তৈরি করে যে এইখান থেকে জোরে উঠে এখান থেকে বের হয়ে যাবে। এবং মাঝে 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 এত জোরে বের হয়, ছোটবেলায় এটা হয়েছে যে এত জোরে বের হয় যে খাবার তোমার মুখ দিয়ে না বের হয়ে নাক দিয়ে বের হয়ে যায়। হয়েছে না এরকম? হ্যাঁ, অনেকের হয়েছে না? এই যে মাথা নাড়াচ্ছে, হয়েছে না? নাক দিয়ে খাবার কেন বের হয়ে যায়, কারণ ওরা এত জোরে ওরা এরকম করে ধাক্কা দেয় যে ওটা একদম উপরে, একদম উপরে তো নাক থাকে, একদম উপর সাইডে স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবা, নাক দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এগুলাই হচ্ছে সিলিয়া। তাহলে বলতো সিলিয়া যুক্ত কোষ কোথায় থাকে? শ্বাসনালীর প্রাচীরে থাকে। আর আমরা উপরে বলছিলাম না সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইডও কোথায় থাকে? শ্বাসনালীতে থাকে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এবার আসো আরেকটা জিনিস দেখাবো, ফ্লাজেলা। ফ্লাজেলা মানে কি? দেখো আমাদের এখানে যে ব্যাকটেরিয়ার ছবি ছিল, আমি দেখাই দিচ্ছি। ফ্লাজেলা, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এখানে এই যে লেজের মতো এগুলো কি ফ্লাজেলা, ব্যাকটেরিয়ার লেজ হচ্ছে ফ্লাজেলা। তো এই যে ফ্লাজেলা গুলো নড়তেছে না এরকম করে, ফ্লাজেলা গুলো এরকম করে নড়ে বিভিন্ন কাজ করতে পারে। তারপরে আবার শুক্রাণুর যে লেজ থাকে, ব্যাকটেরিয়াল লেজ, শুক্রাণুর লেজেও কি থাকে, এরকম ফ্লাজেলা থাকে। ওকে, শুক্রাণুর লেজেও ফ্লাজেলা থাকে। শুক্রাণু হচ্ছে জনন কোষ, ঠিকঠাক বললাম না? শুক্রাণু কি জনন কোষ। পুরুষ দেহের জনন কোষের নাম হচ্ছে শুক্রাণু, আর স্ত্রী দেহের জনন কোষের নাম হচ্ছে ডিম্বাণু। ওকে, নেক্সট চলে আসো। আচ্ছা, এবার দেখো এখানে এই ক্ষণপদ যুক্ত, ও সরি, দেখো আমরা একটু হাইড্রা দেখে আসি। আমাদের এখানে কি ছিল, হাইড্রার এন্ডোডার্ম ছিল না? ক্ষণপদ যুক্ত কোষ বা ফ্লাজেলা যুক্ত কোষ কোথায় থাকে? হাইড্রার এন্ডোডার্ম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার হাইড্রা কি? হাইড্রা হচ্ছে একটা প্রাণী। এই হাইড্রা কোথায় থাকে? পানির মধ্যে থাকে। বুঝছো, মিঠা পানির মধ্যে থাকে, পুকুরে বা বিভিন্ন নরম জলাশয়েও পাওয়া যায়, নদী নালার মধ্যে থাকে। এই হাইড্রা দেখতে এরকম, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রা একটু সবুজ কালারের হয়। এই যে এটা একটা হাইড্রা, আর সুন্দর সুন্দর হাইড্রা আছে। হাইড্রা বিভিন্ন জায়গায় এরকম লেগে থাকে, কোন একটা তলের সাথে লেগে থাকে। অনেকগুলো হাইড্রা লেগে এরকম করে ঝুলতেছে, এরকম করে দোল খায় পানির ভেতরে। তো হাইড্রা এরকম, দেখো এই হাইড্রার পেট দেখতে পাচ্ছ? আমি এর অনেক অংশ আছে, নামও স্পেসিফিক আছে, আমি সেগুলো বললাম না, তোমাদের বোঝানোর জন্য বললাম। এই যে হাইড্রার পেট। এখন দেখো হাইড্রার যে প্রাচীর, এই গায়ের বাইরের প্রাচীরের নাম হচ্ছে এপিডার্মিস, আর ভেতরের প্রাচীরের নাম হচ্ছে এন্ডোডার্মিস। দেখো এন্ডো মানে কি বলতো? ভেতরে। এন্ডো মানে কি? ভেতরে। আমরা একটা হাইড্রার স্ট্রাকচারে দেখি, যেহেতু অন্যগুলো আসলে বোঝা যাচ্ছিল না, আমরা একটু এখানে দেখি। বড় হয় না না? ওকে, দেখো এই হাইড্রার দিকে তাকাও সবাই। এই হাইড্রাতে আমরা একটা কাজ করি, জুম করে ফেলি। দেখো খেয়াল করো, এই হাইড্রার দিকে তাকাও। এই হাইড্রাতে কি হচ্ছে, এটা বাইরের সাইডটা হচ্ছে বাইরের যে প্রাচীর, ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক, এই বাইরেরটাকে আমরা নাম দিব হচ্ছে এপি। এপি মানে হচ্ছে বাইরে বা একটো, তো এপি বা একটোডার্ম, ঠিক আছে, একটোডার্ম বা একটোডার্মিস। কিন্তু এই যে ভেতরের দিকে যে স্তরটা, খেয়াল করি এই ভেতরের দিকে যে স্তরটা, এই স্তরের নাম আমরা কি দিব? এই পাশে ভেতরের দিকে স্তর আছে না,
এই স্তরের নাম আমরা কি দিব, এটার নাম দিব হচ্ছে, তোমাদের বইয়ে কি লেখা আছে, এন্ডো। এন্ডো মানে কি, এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে কি ভিতরে, তাহলে এটা কোথায়, এন্ডো, এন্ডো মানে কোথায়, ভিতরে, এন্ডোডার্ম, বুঝতে পারছো? এন্ডোডার্ম মানে কি, ভেতরের দিকে ত্বক, বোঝা গেছে? এখন দেখো এই এন্ডোডার্মে কিছু কোষ থাকে, দেখো তো কোষের সাইড থেকে আমরা এরকম সুতার মতো অংশ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? এই সুতাগুলোর মতো অংশই হচ্ছে ফ্লাজেলা। ওগুলা কি, মানে কেমন ছিল কোষটা, এটা হচ্ছে হাইডার কোষ, সাইডে এগুলা কি ফ্লাজেলা, বুঝতে পারছো? তাহলে এই কোষগুলোকে কি বলা হবে, ফ্লাজেলা যুক্ত কোষ। কি বলা হবে, ফ্লাজেলা যুক্ত কোষ, বোঝা গেছে? আচ্ছা, হাইডার এন্ডোডার্মে কি থাকে, ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। ওকে, নেক্সট চলে আসো, আমরা বই থেকে এখান থেকে দেখতে পারি। ও, এটা তো এখানে অফ করতে হবে। দেখো এখন হাইডার এন্ডোডার্মে ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, আরেকটা থাকে, ওই কোষগুলো অনেক সময় এমন হয়, দেখো আমরা এটাকে কি দেখলাম, এরকম থাকে ফ্লাজেলা যুক্ত কোষ না, আর এরকম থাকে ওদের এরকম ক্ষণপথ সৃষ্টি হয়, মানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, একটা কোষ এরকম হওয়ার কথা, কিন্তু এরকম না হয়ে কেমন হয়েছে, এরকম, এগুলাকে বলা হয় ক্ষণপথ। কি বলা হয়, মানে পা, ক্ষণপদ, ক্ষণপদ, ক্ষণপদ যুক্ত কোষ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের মতো। হ্যাঁ, এগুলো পায়ের মতো না? তাহলে এই ক্ষণপদ যুক্ত কোষ আর কোথায় থাকে, প্রাণীদের অন্ত্রে। তাহলে হাইডার এন্ডোডার্মে এবং হাইডার এন্ডোডার্মে কি থাকে, ফ্লাজেলা যুক্ত কোষ এবং ক্ষণপদ যুক্ত কোষ দুইটাই কোথায় থাকবে, হাইডার এন্ডোডার্মে। ওকে, কোথায় থাকবে, হাইডার এন্ডোডার্মে। আর হচ্ছে আর কি দেখলাম আমরা, মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রেও থাকে হচ্ছে ক্ষণপদ যুক্ত কোষ। তাহলে এটা আমাদের কমপ্লিট। দেন আমরা হচ্ছে এই লাইনটা পড়লে শেষ। দেখো যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি সর্বোপরি কি দেখা যাচ্ছে, যে আবরণী টিস্যুর ক্ষেত্রে কোনো অঙ্গের বা নালীর ভেতরে বা বাইরে, সব জায়গায় থাকে, কোনো অঙ্গের বা নালীর ভিতরে থাকে, বাইরে থাকে, এরা বাইরের দিকে আবরণ তৈরি করে। আবার অনেক টিস্যু আছে যেগুলো রূপান্তরিত হয়ে ক্ষরণ করে, রক্ষণ করে, শোষণ করে, ব্যাপন করে, পরিবহন করে, ট্রান্সপোর্ট করে না? আবার আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতেও পরিণত হয়। তো এই লাইনটা আসলে একটু এলোমেলো তোমাদের বোঝার জন্য, আবরণী টিস্যুগুলো রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয়। তো জনন টিস্যুগুলো জনন কোষ তৈরি করে, সেটাই বোঝানো হয়েছে, আর দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। তো এটা নর্মাল কথা, ঠিক আছে? তাহলে আমরা কি আবরণী টিস্যু সম্পর্কে পুরোপুরি পারফেক্টলি ক্লিয়ার? সবাই পারবো তাহলে? ওকে, তাহলে আবরণী টিস্যু সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, ডান।